আমাদের দেশ থেকে জিহাদি, আমাদের দেশ থেকে ককরোচ পার্টিদের হাঁটাতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা জিহাদি মোল্লা সব কটা ওই বাংলাদেশি প্রেমী যারা জামাত ফামাত যারা আছে তারাই নেমেছে, বুরখাওয়ালিরা। যে কটা জেহাদি ওপার থেকে শুনছে, খুব কান খুলে শুনে রাখো। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো, না নেতৃত্বের কথা শুনবো। ধরবো কিভাবে মধ্যখান থেকে চিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। ওখানে সো কল মুসলিম সেজে এসেছিল। এসে হচ্ছে আমরা রাষ্ট্রদ্রোহী টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য। ভারতবর্ষকে জিএনজির নামে ভারতবর্ষকে অশান্তি, চারিদিকে অশান্তি করেছে, ভাঙচুর করেছে, সাংবাদিকদেরকে মেরেছে, মহিলাদেরকে মেরেছে। যারা ভারতকে টুকরো করার ফন্দি করছে, ষড়যন্ত্র করছে। ভারতে থাকলে জয় শ্রীরাম বলতে হবে, ভারতে থাকলে বন্দে মাতরম বলতে হবে। বাংলাদেশের অবস্থা আমরা দেখেছিলাম 2024-এ সরকারকে উল্টে দিল না, যখন ক্ষমতাচ্যুত করলো না হাসিনাকে, তখন সর্বপ্রথম গিয়ে কিন্তু প্রেসের যেখানে মিডিয়ার অফিসগুলোকে ভাঙচুর করেছিল। মনে আছে সেই দৃশ্যগুলো? তোরাই দেখিয়েছিলিস। লজ্জা রাখ রে, লজ্জা রাখ। এটা কিছুই হয়নি। তোরা জনরোষ সবে একটুখানি দেখেছিস। জনরোষ কাকে বলে তোরা যদি এখনো না শুধরে যাস, জনরোষ কাকে বলে দেখবি। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক সময় বিভ্রান্ত তৈরি করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ খরচ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংশোধনী রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। যারা এর সাথে যুক্ত একটা ওরা ছাড়বেন, কিন্তু নির্দোষ নিরীহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এটাও স্বীকার করেছে যারা হিংসার সাথে যুক্ত না তারা বিজেপির সদস্য, তারা না নিজের সাথে তারা এই আন্দোলনের সাথে যুক্ত, তথা আউটসাইডার রয়েছে, এটা করেছেন। এক কথা তিনি বলেছেন। এক কথায় আন্দোলনটাকে গতকাল তিনি ক্লিন চিটও দিলেন যে আন্দোলনকারীরা হিংসার সাথে যুক্ত নয়। ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, নরেন্দ্র अभी বাকি है। ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, নরেন্দ্রের নামের আগেও প্রাক্তন বসবে। শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে। শুভেন্দু অধিকারী বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন, মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বড়দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোট ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়বো। দেখুন, বামপন্থা একটা মানসিক রোগ, আর সেই রোগের রোগীর নাম হচ্ছে শ্রীলেখা মিত্র। কলকাতার বুকে দাঁড়িয়ে দেশকে টুকরে হোঙ্গে বলা যায় না, এটা ভারতবর্ষ। এখানে যখন দুর্বল মুখ্যমন্ত্রী ছিল তখন এসব উনি এন্টারটেন করতেন। শুভেন্দু অধিকারী মত এসব করেন না। যে কাশ্মীর বাংলা আজাদি, এসব চলবে না। আজাদি স্লোগান তুললে তাদেরকে কিভাবে আজাদি দিতে হয় সেটা পুলিশের লাঠি আছে, বুঝিয়ে দেওয়া হবে। যারা যারা আজাদি চাইছে তাদেরকে হাসপাতালে গিয়ে বোঝানো হবে আজাদি কাকে। দর্শক, ধর্মেন্দ্রর পর এবার নরেন্দ্রর পালা। আর নরেন্দ্রর পালা যদি চলেই আসে, তাহলে শুভেন্দু তো এমনিতেই পালাবে। শুভেন্দু অধিকারী তো বাচ্চা। যদি বড় ভাই নরেন্দ্র পালায়, তাহলে ছোট ভাই শুভেন্দু কোথায় যাবে? যেখানে বড় ভাই নরেন্দ্রর ব্যক্তিগত মন গড়া বানানো আইন বাতিল করা হয় হাইকোর্টে, সেখানে ছোট ভাই শুভেন্দুর আইন কতদিন চলবে? ছোট ভাই শুভেন্দু যে গুন্ডা দমন আইন বানিয়েছেন, এই আইন আসলে কতদিন চলবে এবং এই আইন দিয়ে ছোট ভাই শুভেন্দু আসলে কিছু করতে পারবে কিনা, সেটাই এখন সাধারণ জনগণের প্রশ্ন। দর্শক, শুরুতে আপনারা কয়েকটি ভিডিও দেখলেন যেখানে ভারত মাতার কিছু সন্তান, কুসন্তান, অযোগ্য সন্তান, তারা যেভাবে উচ্ছৃঙ্খল এবং একটি অশ্লীল ভঙ্গিতে কথা বলতেছেন, তারা যেইভাবে মুসলমানদেরকে বলতেছেন তারা জঙ্গি, মুসলমানদেরকে বলতেছেন তারা মৌলবাদী, এবং শুক্রবার নিয়ে তাদের আব্বু শুভেন্দু অধিকারী তিনিও বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের সাথে তারা তাল মিলিয়ে বলতেছেন শুক্রবারীরা এসব করেছে। মানে এই যে ককরোচ জনতা পার্টি নামে যে আন্দোলনটি হয়েছে, এই আন্দোলনটি নাকি শুক্রবারীরা করেছে।
এখন শুক্রবারই কারা? শুক্রবারই তো হয় একমাত্র, যেহেতু মুসলমানরা শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করে, সবাই একত্রিত হয়। তাদের যতই কাজবাজ থাকুক না কেন, ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে হলেও তারা মসজিদে আসে এবং একত্রিত হয়ে তারা নামাজ আদায় করে। এখন তাদেরকে উদ্দেশ্য করেই এই কথা বলা। আপনি ভাবুন, আন্দোলনটা শুরু হয়েছিল কোথায়? আন্দোলনটা শুরু হয়েছিল জেনজিদেরকে, ভারতবর্ষের জেনজিদেরকে যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন ককরোচ, এদের দিয়ে কিছু হবে না, এরা তেলাপোকার মতো। তো এবার তেলাপোকা তো তাকে কি করা দরকার, তেলাপোকা সেটা তো দেখেছে। নরেন্দ্র মোদীর গদিটা যখন লড়ে গেছে তখন কিন্তু ধর্মেন্দ্রকে পদত্যাগ করিয়ে দিয়েছে। তো তেলাপোকার কি পাওয়ার দেখেছেন তো। ধর্মেন্দ্র মতো প্রভাবশালী একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি পালিয়েছেন, তিনি পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন। তো এবার বুঝেছেন তো। আমি দেখতেছি যে কয়েকজন ওই যে ক্যামেরা পেয়ে সামনে খুব সুন্দরভাবে বক্তব্য দিতেছেন যে আমরা এই বিষয়টিকে দেখে নিব। তো আমরা দেখলাম বিজেপি তারা একটু মানে পরামর্শ করে তাদের কিছু কর্মীদেরকে মাঠে নামিয়েছেন। বিশেষ করে শুভেন্দু অধিকারী, ইনি তো খুব চালাক। শুভেন্দু অধিকারী মনে করেন যে বিজেপির নেতাদের মধ্যে সবথেকে নরেন্দ্র মোদী সবার উপরে, তারপরেই যে চালাকি বা তারপরে চালাক নেতা হচ্ছে এই শুভেন্দু অধিকারী। উনি এটা মনে করেন। উনি মনে করেন যে উনি নরেন্দ্র মোদীর জায়গাটা একটা সময় নেবে, নিতেও পারে, বলা যায় না। কারণ এই শুভেন্দু তো সবার সাথেই বেইমানি করার ইতিহাস রয়েছে, সবার সাথে গাদ্দারি করেছেন ইতিপূর্বে, মমতা ব্যানার্জির সাথে করে এসেছেন। তো সেটা আমরা দেখেছি। তো নরেন্দ্র মোদীর সাথে করতে কতক্ষণ। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি, ককরোচরা এই ধর্মেন্দ্র প্রধানের মতো লোককে দৌড়নি খাইয়েছেন এবং পদত্যাগ করতে বাধ্য করেছেন। তো তাদেরকে দেখে নিবে এই বিজেপির কিছু ওই চেলাবেলা। তারা রাস্তায় নেমেছেন এবং আন্দোলন করতেছেন এবং সাংবাদিকের মাইক যখন সামনে পাচ্ছেন তখন বলতেছেন যে আমরা এই তেলাপোকাকে পিষে মেরে ফেলবো, পা দিয়ে মেরে ফেলবো, স্প্রে করে দেবো, এই সেই অনেক কিছু। যেখানে তাদের আবু নরেন্দ্র মোদীর মানে বেচি পর্যন্ত লড়ে গেছে, সেখানে তারা কিভাবে আসলে এই তেলাপোকাদের সাথে পারবে সেটা অনেকটা ভাবনার চিন্তার বিষয়। তো যাই হোক, আমরা দেখেছি ইতিমধ্যে অনেকেই বলা বলি করতেছেন যে মোদিজি বুঝেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী এখনও বুঝতে পারেননি যে হিন্দু মুসলিম আলাদা করে রাজনীতি করা সম্ভব ভারতবর্ষে। ইমতিয়াজ মোল্লা এই কথা বলেন। আসলে এটা নরেন্দ্র মোদী বুঝে ফেলেছেন যে আমরা যেটা করতে চাই, যে হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, মানে হিন্দুদেরকে বলবো যে আমরা হিন্দু, আমরা সবাই একসাথে থাকবো, আমরা এই দেশটাকে চালাবো। তো সেটা আর হবে না। পরবর্তী প্রজন্ম বুঝে গেছে যে হিন্দু মুসলিম সবাইকে দিন শেষে একই সাথে থাকতে হবে, একই সাথে বাঁচতে হবে। এবং এসব ধর্মের নামে পিটাপিটি মারামারি করে তাদের কোনো লাভ হয় না। লাভ যা হয় সব নেতাদের হয়, এটা তারা বুঝে ফেলেছেন। এবং এই কারণেই পরবর্তী প্রজন্ম কখনোই ধর্মভিত্তিক রাজনীতি করবে না। এবার ধর্মেন্দ্র তো তার গদি ছাড়লেন, তিনি পদত্যাগ করলেন, কিন্তু এমন একজন মানুষকে এবার শিক্ষামন্ত্রী বানালেন যিনি আগে ছিলেন কয়লা মন্ত্রী, কয়লার দায়িত্ব পালন করতেন। তো এই কয়লা মন্ত্রী এখন শিক্ষামন্ত্রী হয়েছেন। তিনি কতটা আসলে শিক্ষার আলো ছড়াতে পারবেন, নাকি কয়লার মতো শিক্ষার আলোটাকে কালো করে ফেলবেন, সেটাই এখন জেনজিরা ভাবতেছেন। তো এই বিষয়ে কয়েকজন জেনজির বক্তব্য আমার কাছে রয়েছে। আমি সেই বক্তব্যগুলি এই ভিডিওর শেষ অংশে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও দেখতে থাকুন। শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ির সামনে যেইভাবে
আমরা দেখেছি ভিডিওতে যেভাবে আসলে বিজেপির সন্ত্রাসীরা সেখানে গিয়ে তার বাড়িতে ইট পাটকেল ছুঁড়েছেন। এবং আসলে শ্রীলেখা কি করেছিলেন? তিনি কোনো অপরাধ করেছিলেন? তিনি জেনজিদেরকে সমর্থন করেছিলেন এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন, এতেই তার অপরাধ এবং তাকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখে লাথি, এ নিয়ে গর্জে উঠল রাষ্ট্রবাদীরা। তো প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যদি অপরাধ করে তাহলে তাদের মুখে লাথি মারার যোগ্যতা তো অবশ্যই সাধারণ মানুষের রয়েছেন এবং সেটা তো রাষ্ট্র দিয়েছেন। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও আমি রেখেছি, সেই ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন আসলে নরেন্দ্র মোদীর বেশি একটি সময় নেই, তার খুব তাড়াতাড়ি দেশ থেকে পালাতে হবে। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন আমরা সেই ভিডিওগুলি একে একে দেখা শুরু করি। দরকার আছে এই রকম লোক যারা বলবে আল্লাহ তেরা নাম রয়েগা, তাহলে আমরাও বলবো জয় শ্রী রাম, জয় শ্রী রাম, একই নারা একই রাম। আমরা সনাতনী হিন্দু আছি, থাকবো। তার নিয়ে স্টুডেন্ট জন্য আমাদের কিছু আমরাও স্টুডেন্ট, ওরাও স্টুডেন্ট, কিন্তু রাজনীতিক দিয়ে যখন তার বাড়ি বাড়ি থেকে সব বেরোবে। তাই বেরালে হিট মারবো, মারলেই হিট মারবো, এবার রাস্তা বেরাক হিট মারবো। আর একটা জিহাদিগুলো যদি রাস্তায় দেখলাম, কোনো ছাড় নেই জিহাদিদের, এইবার কোনো ছাড় নেই এদের। कैसा लगा চশমা পরে নোটের বান্ডিল খুলে নোটের বান্ডিল, চশমা খুলেছে দেখছে কোর্টের নোটিশ। কেসা লাগা দিদি? বলছো যে না আল্লাহ তেরা নাম রহেগা, কেন? ওরা স্টুডেন্ট, ওরা কি করবে? ওরা দেশ চালাবে, ওরা দেশের জন্য এক্সাম দিচ্ছে, ওরা আল্লাহর জন্য এক্সাম দিচ্ছে না। তাহলে আমি এটা কথা বলতে চাই, এখন তুমি ঢুকেছো, যখন শাস্তি পাচ্ছ তখন এটাও মজা নাও। যখন সরকারকে গালাগালি করছিলে, তখন সরকারের ফটোগুলো ফাড়ছিলে, এত বয়স্ক মানুষকে তোমরা গালাগালি দিচ্ছিলে, তো তখন তোমাদের এইসব সেকুলারিজম তখন আসেনি। কথা বলে দিচ্ছি, দেশদ্রোহীরা দেশের মাটিতে না পোষালে বেরিয়ে যাও, লাত মেরে বের করে দেবো। চীনে যাও, পাকিস্তানে যাও। মানে ওই বলছিল যে এখানে এই মুসলমানরা কি করছে, আল্লাহ তেরা নাম রহেগা, আর স্টুডেন্ট আল্লাহ নিয়ে কি করবে? স্টুডেন্ট এডুকেশনের স্পেলিং জানে না, সিবিএসসি বোর্ডে পড়াশোনা করে, এত ছোট মেয়ে ও জানে না সিবিএসসি বোর্ড। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আমরা ভারতের সন্তান, ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি, সুস্থভাবে আমাদের মানে দেশপ্রেমিকরা রাস্তায় নেমেছে, দেশ বিদ্রোহীদের ওপরে, দেশের গাদ্দারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আজকে কোনো সাংবাদিককে আহত হতে হয়নি, ককরোচগুলো বেরিয়ে সাংবাদিকদের ওপর হামলা করেছে, নোংরামি করেছে। কথা বলে দিচ্ছি, দেশদ্রোহীরা দেশের মাটিতে না পোষালে বেরিয়ে যাও, লাত মেরে বের করে দেবো। চীনে যাও, পাকিস্তানে যাও, এখানে জায়গা নেই তোমাদের। এগুলো তো দেশদ্রোহী গুলো, কারা বাংলাদেশ থেকে বর্ডার টপকে চলে এসেছে, দেশের বাচ্চাদেরকে মারছে, দেশের সন্তানদেরকে তো আমরা মারছি না, দেশের পতাকার ওপরে তো আমরা পা দিচ্ছি না, ভারত মাতাকে নিয়ে আমরা পুজো করছি, ঝান্ডা নিয়ে লহরাচ্ছি। আজকে এখানে কাউকে দেখেছেন কোনো মহিলা অসভ্য ড্রেস পরে এসে কোনো অসভ্যতামি করছে? কাউকে দেখেছেন পুলিশকে পাথর মারছে? কাউকে দেখেছেন ওরা মোদিজির ছবি নিয়ে কি মেন্টালিটিতে করেছে? আমি একজন মহিলা হয়ে লজ্জা লাগছে, যে দেশকে আমরা মাতৃরূপে পুজো করছি সেই দেশকে ওরা নষ্ট করার চেষ্টা। कैसा लगा कैसा लगा कैसा लगा চশমা পরে নোটের বান্ডিল খুলে নোটের বান্ডিল, চশমা খুলেছে দেখছে কোর্টের নোটিশ। কেসা লাগা দিদি? ওকে, ওরা সেলিব্রিটি, ওদের ও টাকার জন্য এসব করেছে, ও টাকার জন্য এসব করেছে। আর সিনেমা ফিনেমা চলছে না, টাকার জন্য এসব করেছিল। আজকে আমাদের তিরঙ্গা অভিযান একটাই কারণে, 4 দিন আগে আপনারা দেখেছিলেন যে দেশদ্রোহী 3খানা সংগঠন যারা দেশ ভাগ করার দৃষ্টিধারা নিয়ে চলে, তারা সম্মিলিতভাবে একটা প্রচার করেছিল, আর এই দেশের ঝান্ডা নিয়ে, এই জাতীয় পতাকা নিয়েই তারা বলেছিল ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ। আজকে তার বিরুদ্ধে আমরা যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা দেশাত্মবোধের মানসিকতার বিশ্বাসী, তারা আজকে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছি। আর আমরা এটা বোঝালাম যে ককরোচদেরকে যদি আমরা যারা জাতীয়তাবাদী মানসিকতার লোক, তারা যদি ককরোচদেরকে মারা শুরু করি, প্যারাগন বেগন কিচ্ছু লাগবে না, আমাদের থাপ্পড়ই যথেষ্ট। এরা একই গোয়ালের গরু, এসএফআই বলুন, সিজেপি বলুন, কংগ্রেস বলুন। আবার তৃণমূলের যে ভাগটা আছে, তৃণমূলের চটি চাটা বালিশ চাটা যে ভাগ করা তৃণমূল, সবকটা সংগঠনের তো একটাই টার্গেট যে দেশটাকে কি করে ভাগ করা যায়, যারা ভালো করবে তাদের কি করে পেছনে লাগা যায়। তাই জন্য এসএফআই এর নামে নেওয়া, কিন্তু সিজেপিও ছিল, কংগ্রেসও ছিল, বাজে তৃণমূলও ছিল।
পিঁপড়ে যেরকম নদীর মধ্যে গেলে একটা পাতা পেলে উঠে যায়, তেমনি এরা ধোঁয়াশা হয়ে গেছে, এরা একটা ছুদনা পেয়েছে সেখানেই উঠে আছে। কোথায় আছে ককরোচগুলো? নর্দমায় ঢুকে গেছে, কিরা হয়ে গেছে, নাকি আমাদের চপ্পলের তলে চিপটে মরে গেছে? আমি তো বললাম যে দেখুন যেরকম সিজিপি সেরকম এসে ভাই, তার সাথে সাথে চটি চাটা বালিশ চাটা দুই তৃণমূল এর মধ্যে আছে। তো তৃণমূলের যে কোনো হাত নেই এটা ভাববেন না। তৃণমূল এখন তাসের ঘরের মতো তো বিখরে গেছে, ওই বিখরানো ভাবেই ভাগে আছে। প্রতিবাদ মিছিল না, এই জনজোয়ার বেরিয়েছে, বাংলার জনজোয়ার, মা বোনেরা সব আজকে রাস্তায়। ওই কি একটা দল ককরোচ না কেকরাচ কি জানি না কোথায় দিয়ে এসেছে, সালা উড়ে চলে যেতে বেরালে হিট মারবো, মারলেই হিট মারবো, এবার রাস্তা বেরাক হিট মারবো। আর একটা জিহাদিগুলো যদি রাস্তায় দেখলাম, কোনো ছাড় নেই জিহাদিদের, এইবার কোনো ছাড় নেই এদের। ওই আজাদি আজাদি চিল্লাচ্ছিল, দেবো আজাদি, এইবার আসুক আজাদি। ইয়াকুবকে দিয়েছিলাম আজাদি, মেমনকে দিয়েছি আজাদি, এবার ওরাও রাস্তায় নামলে ওদেরকেও দেবো আজাদি। ভাইয়ার চোর চামার ডাকা চোর, এদের নির্লজ্জ বেহায়া, একটা সিট পায় না বাংলা, একটা সিট। এই 2-4টা কলেজের মধ্যে কয়টা চুনোপুটি স্টুডেন্ট গুলো আছে, আর তারাও স্টুডেন্ট না, তাদের মধ্যে স্টুডেন্ট দিয়ে বেশি জিহাদি গুলো আছে। ওই কেলাবাগান, মাটিয়া বুরুজ, খিদিরপুর, ওইখান দিয়ে তুলে তুলে নিয়ে আসে এরা। হাফ প্যান্ট আমি বলছি কলা পাতা লাগিয়ে ঘোরানো উচিত, এদেরকে মারা উচিত। এই সরকার পারমিশন দিয়েছিল কিসের, যে কার জন্য দিয়েছিল? এই পারমিশনটা দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে, ওরা কোথায় থেকে আসলো? এবার যখন এসেছে তখন ওদের তো ওই জিনিসটা করার উচিত ছিল না। যখন ওরা বলবে আল্লাহ তেরা নাম রহেগা, আর ওই স্টুডেন্টদের জন্য ওইটা পারমিশন দেওয়ার ছিল, আর তোমরা ঢুকে ওখানে রাজনীতি করবে। এবার যখন তোমাকে শাস্তি দেওয়া হবে তখন তুমি বলবে এ সরকার আমার সাথে কি করছে? ওই করছে যাদের জন্য দেওয়া হয়েছিল তাদেরকে কিছু করেনি, তুমি মাঝখানে ঢুকে ওখানে ওদেরকে বরগলাচ্ছ, ওদেরকে বলছো যে না আল্লাহ তেরা নাম রহেগা। কেন? ওরা স্টুডেন্ট, ওরা কি করবে? ওরা দেশ চালাবে, ওরা দেশের জন্য এক্সাম দিচ্ছে, ওরা আল্লাহর জন্য এক্সাম দিচ্ছে না। তাহলে আমি এটা কথা বলতে চাই, এখন তুমি ঢুকেছো, যখন শাস্তি পাচ্ছ তখন এটাও মজা নাও। যখন সরকারকে গালাগালি করছিলে, তখন সরকারের ফটোগুলো ফাড়ছিলে, এত বয়স্ক মানুষকে তোমরা গালাগালি দিচ্ছিলে, তো তখন তোমাদের এইসব সেকুলারিজম তখন আসেনি, এখন আসছে। যখন মার খাচ্ছ, মার খাবে না। আমরা কারোর সাথে নেই, কিন্তু দেশের বিরুদ্ধে একটাও স্লোগান, দেশের বিরুদ্ধে একটাও কথা কারোর শুনবো না। বা ও কেউ হোক, ও আমাদের হিন্দু হোক মুসলিম হোক, দেশের স্লোগানটা দেশের স্লোগান, দেশের রেসপেক্ট করতে হবে। না ওরা আমরা সবাই স্টুডেন্ট আছি, জানি কত স্টুডেন্টের জন্য না এখানে হয়েছে না ওখানে হয়েছে। তিনি আসলে গিলটি কিনা সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে আমাদের এইটাই হচ্ছে বিজেপির পরিচয়। তিনি এইটা দেখলেন যে সাধারণ যারা স্টুডেন্ট তাদের ভালো কোথা থেকে হবে, তাদেরকে এই যে মিসলিড করা হচ্ছে, দেশ ভাগ করার জন্য যে নিটের আন্দোলনের নামে যে ভুয়ো আন্দোলনটা চালানো হচ্ছিল, যেখানে সোনাম ওয়াংচুক নিজে অবধি বলেছে যে এখানে নিটের কোনো ব্যাপারই ছিল না, আমাকে অবধি ভুল বোঝানো হয়েছে, যেটা সোনাম ওয়াংচুক নিজে বলেছে। বাকি ধরুন যে ছাত্ররা যারা সত্যিকারের এটা ছাত্রদের জন্য মিছিল ভেবে গেছিল, একদিন বা দুদিন গেছে, তারপর তারা নিজেরা অবধি এটাই বলেছে যে দেখুন এটা ছাত্রদের জন্য নয়। কিন্তু তাও যে ছাত্রদের যে হ্যারাসমেন্ট, সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, তার বিরুদ্ধে সেই জিনিসগুলোকে আটকে দেওয়ার জন্য ধর্মেন্দ্র প্রধান নিজের ইস্তিফা দিয়েছে। কেরালাতে হচ্ছে, পাঞ্জাবে হয়েছে, এইবার আমরা তো এটা নিয়ে এখন প্রশ্ন তুলবো যে পাঞ্জাবে আপের সরকার, কেরালাতে কেন রেজিগনেশন হবে না, পাঞ্জাবে কেন রেজিগনেশন হবে না। আমরা এটা দেখিয়ে দিলাম যে দোষ এখনো প্রুভ হয়নি। এই নিট কেলেঙ্কারি তদন্ত চলছে সিবিআই এর হাতে, সিবিআই তো নিজে তদন্ত করছে, সিবিআই কিন্তু এখনো নিজে তদন্তে বলেনি ধর্মেন্দ্র প্রধানের দোষেই হয়েছে, তাও ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। এইবার আমরা দেখবো পাঞ্জাবে কি হয়, আমরা দেখবো কর্ণাটকায় কি হয়, আমরা দেখবো কেরালায় কি হয়, সাধারণ মানুষ বুঝবে। ওরা আগে ওদের সাথ দিয়েছিল, যখন ওখানে মিছিলে গিয়েছে, যখন ওই প্রোটেস্টে গিয়েছে, তখন ওরা যখন আমাদেরকে সাহায্য করতে আসলো যে না এই প্রোটেস্টটা স্টুডেন্টদের জন্য না, এই প্রোটেস্টটা একটা রাজনৈতিক প্রোটেস্ট, তখন ওরা যখন বলেছে, তার ভিডিও কিন্তু ওই শিক্ষিতের ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। আরে আপনি ক্ষমতায় আছেন, এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, আমার অধিকারের জন্য লড়ার আমার ক্ষমতা আছে, আমার অধিকার দিয়েছে আমার গণতন্ত্র। আর আমি যদি সেই লড়াই করতে যাই, আপনি আমায় কি বলবেন? দেশদ্রোহী। আপনারা দেশভক্ত আর বাকি সবাই দেশদ্রোহী। আপনার অন্যায়কে যে অন্ধের মতো, অন্ধ ভক্তের মতো মেনে নেবে সে দেশভক্ত, আর আপনি অন্যায় করছেন সেটা দেখে যদি আমি প্রতিবাদ করতে যাই তাহলে আমি দেশদ্রোহী, আমি জেহাদি। শুক্রবার দিন একটা বামপন্থী ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমেছে, সেখানেও দেখুন, সেখানেও ধর্মীয় মেরুকরণ, সেখানেও তিনি শুক্রবারই বলে একটা শব্দ ব্যবহার করলেন। কেন?
শুক্রবার সপ্তাহে 7টা দিনের মতো আরেকটা দিন। আপনি কি বোঝাতে চাইলেন শুক্রবার বলে? আরে এই শুক্রবারই তো আগের দিনে জগন্নাথ দেবের রথযাত্রা হলো। এই শুক্রবারেই আমার মুসলিম ভাইরা আমার নামাজ পড়েন, এই শুক্রবারে রথযাত্রা হলো। তাহলে শুক্রবারকে কি স্পেশাল দিন আপনি দেখাতে চাইলেন? কাদেরকে টার্গেট করতে চাইলেন? কোনো এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই। মানুষের, দরিদ্র মানুষের জন্য কোনো এই বাজেট যে হয়ে গেল। আরে আমি বলছি, যারা চাকরি করেন, যারা 10,000 টাকা মাইনে পান, তাদের 12,000 কেন 15,000 হোক। কিন্তু আমার যে মানুষটা, বেশি সংখ্যক মানুষ সারাদিনে পরিশ্রম করে, সকালবেলা কাজে গিয়ে সন্ধ্যেবেলা বাড়ি আসে 500 টাকা রোজ নিয়ে, 500 টাকায় সংসার চালানো তাদের কষ্টকর হয়ে ওঠে, তাদের জন্য 200 টাকা কোথায় রোজটা বাড়ানোর চিন্তা ভাবনা তো করলেন না। আপনি কি করলেন? ঠিক আছে, আইন আছে, পশ্চিমবঙ্গে আইন আছে, পশু হত্যার আইন আছে, কোনো সরকার করেনি। আপনি আইন মেনে পশু হত্যা বন্ধ করলেন, পশু হত্যা আপনি বন্ধ করলেন, গরু জবাই বন্ধ করে দিলেন। ধন্যবাদ আপনাকে, আপনি আইনের প্রয়োগ করলেন। কিন্তু আপনি কি করছেন? আপনি মানুষকে বোঝাচ্ছেন আমরা গোমাতাকে রক্ষা করছি, আর সেই গোমাতার রক্ত, মাংস, চামড়া বিক্রি করা 550 কোটি টাকা আপনি ইলেকশনে ব্যবহার করলেন। এই বিজেপির যে পতাকাগুলো উড়েছে এই বিধানসভা ভোটে, সেগুলো 550 কোটি টাকার গোমাংস বিক্রি করা টাকার। আমার হিন্দু ভাইরা শুধু তাতেই মেতে আছে, ওই হিন্দুত্বের সুশ্রুতিতে মেতে আছে। বেশি দিন থাকবে না। ধর্মের জায়গায় ধর্ম, রাজনীতিতে ধর্ম করবেন না। আর রাজনীতি নিয়ে যারা ধর্ম করেছে বেশি দিন তারা স্থায়ী হয়নি। আপনি চিন্তা করে দেখুন, একটু ভাবুন, মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে আসলেন ক্ষমতায়, তিনি এসে তার মুখে একটাই কথা, বিজেপি 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 বিজেপি। তার মুখ দিয়ে মানুষের কানের মধ্যে, মানুষের মগজে ঢোকানো হলো বিজেপি বিজেপি বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষকে বোঝালেন যে বিজেপি বলে একটা দল আছে। তিনি কি করলেন? তিনি আমার কিছু মুসলিম নেতৃত্ব, মুসলিম ভাই বোনেরা যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কি করলেন? তারা মুসলিম সম্প্রদায়ে, মুসলিম বুথগুলোতে যারা বিরোধী দল করেছে তাদের উপরেও অত্যাচার করেছেন সমানভাবে। আপনারা জানেন, আপনারা ভুক্তভোগী। তারা বিজেপি যেখানে হিন্দু বেল্টে, সেখানেও কিন্তু তারা বিরোধীদের উপর অত্যাচার করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা দেখায়নি। তৃণমূল কংগ্রেস কি করেছিল? হাইলাইট করতে দিয়েছিল যে দেখুন, বিজেপি হিন্দু পাড়ায় গিয়ে এই দেখুন আপনারা বিরোধী করায় মুসলিম নেতৃত্ব দিয়ে আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে, এই দেখুন মুসলিমরা আপনাদের উপর অত্যাচার করছে। কিন্তু কখনো তারা দেখায়নি যে একটা মুসলিম বুথে, একটা মুসলিম এরিয়ায় সমান, তার থেকেও দ্বিগুণ অত্যাচার এই তৃণমূলের নেতৃত্বটা করেছিলেন। এটাকে চাপা দেওয়া হয়েছিল। কিসের স্বার্থে জানেন? কারণ এই হিন্দু 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 মুসলিম, হিন্দু মুসলিম এই খেলাটা খেলবে বলে। আজকে বিজেপির কি এজেন্ডা আছে আমাকে বলুন? একটাই মন্ত্র, হিন্দুত্বের মন্ত্র। আন্দোলনটা মানুষ করেছে, ছাত্ররা করেছে, তার মধ্যে যুবকরা গেছে, সাধারণ মানুষ গেছে। কিন্তু ঘুরে ফিরে উনি শুক্রবারিয়া বলে দিলেন, মানে টার্গেট হচ্ছে মুসলমান। কারণ এইটা হলেই 7 খুন মাফ হয়ে যাবে। উনি রাজ্যবাসীকে এটা বোঝাতে চাইলেন যত গণ্ডগোলেই মুসলমানরা করছে, এরা দেশ ভাগ করতে চায়, এরা দেশদ্রোহী, অমুক তমুক, তাহলেই মনে হয় হিন্দুদের শান্ত করা যাবে। কিন্তু যতগুলো ভিডিও এসছে তাতে যদি শুভেন্দু অধিকারী যান, তাতে দেখবেন না হিন্দুরা খিস্তি পারছে। শুভেন্দু অধিকারীকে যা তা কথা বলছে, তারা কিন্তু আর হিন্দু মুসলমান শুনতে রাজি নয়। তারা যে বলবেন যে না মুসলমানরাই সব করেছে, শুক্রবারিয়া করেছে, তা কিন্তু নয়। মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। আর যদি এইটা বুঝতে না পারে, নরেন্দ্র মোদী বুঝে গেছে বলেই তো মধ্যরাত্রে 2 বার এসে ভিডিও ছাড়লো, যা কখনো করেনি। তারপরে প্রথমবার মাথা নত করে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ালো। তাহলে মোদী বুঝে গেল, আর ইনি অহংকারে টকবক করছে। ইনি ভাবছেন মুসলমানদের গাল দিলেই, মুসলমানদের টাইট দিলেই রাজ্যবাসী খুশি হয়ে যাবে। এরকম কিন্তু না, এটা পশ্চিমবাংলা। উনি বুঝতে পারছেন না হিন্দুরাও ক্ষিপ্ত হয়ে আছে। মুখ্যমন্ত্রীর পক্ষে কিন্তু কেউ নেই। উনি ভাবছেন যে আমি মুসলমানদের জেলে পুরে, মুসলমানদের শুক্রবারিয়া বলে, মুসলমানদের আতঙ্কবাদী বলে আমি হয়তো হিন্দুদের মন জয় করে নেব, হিন্দুরা মনে খুশি না। উনি কি ক্লিনচিট দিলেন যে আন্দোলন যারা ডেকেছিল, বামপন্থী আন্দোলনের সংগঠনগুলো, তারা নাকি কেউ দোষী নয়। অতএব এখন ওনার বামপন্থীরা বন্ধু হয়ে গেল, এখন আর কোনো সমস্যা নেই। এবং ককরোচ জনতা পার্টির যারা এখানকার নেতা, তারাও প্রেস কনফারেন্স করে বলে দিল ওই যারা গণ্ডগোল করেছে তাদের দায়িত্ব আমরা নিচ্ছি না, চিনি না, আমরা তো ডাকিনি, আমরা পারমিশন পাইনি, তাই আমরা বলে দিয়েছিলাম আমরা আর অর্গানাইজ করছি না, আমরা ব্যক্তিগতভাবে এসেছিলাম। তাহলে যে কটা মুসলমান ঢুকেছিল তাদেরকে না এই বামপন্থী সংগঠনগুলো তাদের লোক বলছে,
না ককরোচ জনতা পার্টি তাদের লোক বলছে। কিন্তু এদের এত চুলকানি একটু ফটো তোলার জন্য, একটু আনন্দ করার জন্য ওইখানে বুরখাওয়ালিগুলোও ভিড় লাগাচ্ছে, আর দাড়ি টুপিওয়ালা মুসলমানরাও ভিড় লাগাচ্ছে, তাদের দেশপ্রেম ফেড়ে পড়ছে। কিন্তু এরা আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আজ যদি এরা ফিল্ডে না থাকতো তাহলে মুখ্যমন্ত্রী শুক্রবারিয়া বলে, মুসলমান বলে, জেহাদি বলে বদনাম করতে পারতো না। মূল ইস্যুটা চাপা পড়ে যাচ্ছে। মূল ইস্যু ধর্মেন্দ্র প্রসাদের প্রধানের যে পদত্যাগ, পেপার লিক, এত ছাত্রের আত্মহত্যা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, টাকার বিনিময়ে শিক্ষা ব্যবস্থা বিক্রি হচ্ছে, এইগুলো ঢাকা পড়ে গেল ওই কটা মুসলমানের জন্য। অতএব আমি তো মনে করি এরা হচ্ছে মূল অপরাধী। আন্দোলনকে এরা ব্যর্থ করে দিচ্ছে মাঝখানে এসে। এদের এত মাঝখানে ঢোকার কি দরকার? আমরা ওয়াকাফ আন্দোলন করতে পারলাম না তৃণমূলের রাজত্বে, আর এখন এরা মাঝখানে ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে এরা আন্দোলনগুলোকে মাটি করে দিচ্ছে। আমরা বারবার বলেছি, তা সত্ত্বেও এরা আন্দোলনে ঢুকছে ছবি তুলতে। তোমার ছবি তোলা, তোমার ঝান্ডা ধরা এত জরুরি? আজকে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলতেই পারতো না যদি দাড়ি টুপিওয়ালা লোকগুলো আর বোরকা পরা মেয়েগুলো এই আন্দোলনে না যেত। অতএব এরা যদি ঘরে বসে থাকে, আন্দোলন তো হচ্ছে। আরে এদেশের হিন্দু জাগছে। এদেশের যে লক্ষ লক্ষ হকার উচ্ছেদ হলো, ট্রেনে হকারদের উঠতে দিচ্ছে না, এত ঘরবাড়ি রেলওয়ের জায়গায় ভেঙে দিল, এই গো ব্যবসায়ীরা যে ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হলো, এই যে রাঁধুনিগুলোর চাকরি চলে গেল, টোটোওয়ালাদের রাস্তায় যেতে দিচ্ছে না, এই যে লক্ষ্মী ভাণ্ডারে কোটি কোটি মানুষ বঞ্চিত হয়ে গেল, বাকি যা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেগুলো সব উড়ে যাচ্ছে। তাহলে এই হিন্দুরা, ক্ষতিগ্রস্ত হিন্দুরা যখন তাদের ক্ষোভ প্রকাশ করছে এই হিন্দু সম্রাট মোদির বিরুদ্ধে, এই বিজেপি সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে যখন তারা ক্ষোভে উগরে দিচ্ছে, তারা যখন পথে নামছে, তখন মাঝখানে মুসলমানদের ঢুকে সেইটাকে বানচাল করার কি দরকার? অতএব আমি মুসলমানদেরকে বলবো, মার খেয়ে জেল খেটে যদি তোমরা শুধরাতে পারো তো শুধরে যাও। এখন তোমাদের আন্দোলন করার সময় নেই, পথে নামার প্রয়োজন নাই। অতএব তোমরা সংযত হয়ে যাও। তোমরা চিৎকার করবে না যে এটা গণতন্ত্র, আমাদের অধিকার আছে, কেন নামবো না? তাহলে মার খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। সব কিছু স্থান কাল পাত্র বুঝতে হয়। তোমার আন্দোলনে নেবে যদি আন্দোলন ব্যর্থ হয়, আন্দোলনের মূল বিষয়বস্তু যদি হারিয়ে যায়, তাহলে তোমার নাবা উচিত না। এই কথাটা বোঝার সময় এসছে। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন শুক্রবার নিয়ে মন্তব্য করেছেন, বেশ কিছু মানুষ তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ফলো হয়েছেন যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, সেদিনও কিন্তু শুক্রবার ছিল। অবশ্যই সেই ছবিটাও ভাইরাল আছে, সেই পত্রিকার সেই ছবি ভাইরাল হয়েছে এবং আমরা জানতাম। এবং ওটা বিদাতুল জুমা ছিল, রমজান মাসের শেষ জুমা ছিল। আমাদের রমজান মাস পবিত্র, এবং তার মধ্যে সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বিদাতুল জুমা। সেই বিদাতুল জুমার দিনেই দেশ স্বাধীন হয়েছিল। এটা আরএসএসের মূর্খ বাহিনী, এরা কি করে বুঝবে? মুসলমানরা হচ্ছে এই স্বাধীনতার মূল কারিগর। স্বাধীনতায় যে রক্ত দিয়েছে দেশের জন্যে মুসলমানরা, আজ এই মুসলমানরা এদের চোখের বালি হয়েছে। তা আমি বলতে চাই, এই কথাগুলো ওদের প্রতিবাদ হিন্দুরা করবে। আজ দেশব্যাপী যে ছাত্র আন্দোলন হয়েছে তাতে হিন্দু মুসলমানের প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন আর কেউ হিন্দু মুসলমানের কথা শুনতে চায় না। ওই প্যানপ্যানানি লোক পছন্দ করে না, হিন্দুরাও শুনতে চায় না। শুভেন্দু অধিকারী বুঝতে চাইছে না যেটা নরেন্দ্র মোদী বুঝে গেছে, এই দেশে আর হিন্দু মুসলমান করে পার পাওয়া যাবে না, বুনিয়াদ নড়ে গেছে। অতএব এই যে শুক্রবারিয়া বলছে, এটা একটা নোংরা কথা, নোংরা মানসিকতার পরিচয়। এটা দেশের মানুষ মেনে নেবে না, হিন্দুরাও মানবে না, মুসলিমরা তো মানবেই না। আপনি হিন্দু মুসলমান বিভাজন করছেন। আপনার যে প্রতিশ্রুতি ছিল ডেভেলপমেন্ট, 7th পে কমিশন লাগু করবেন, এরিয়ার্স ডিএ আপনি দিয়ে দেবেন, আপনি যে সমস্ত মহিলাদেরকে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারা নাকি কেউ বঞ্চিত হবে না, সবাই নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, সেটা কোথায় গেল? আপনার কন্যাশ্রী, রূপশ্রী কোথায় গেল? যুবকদের টাকা কোথায় গেল? আপনার শিল্প আনবেন কোথায় গেল? আপনি যে বলেছিলেন দুর্নীতিপরায়ণ লোকদের জেলে পুরবেন, সব তো আপনার পাশে বসে আছে। আপনার বিজেপিতে তাদের নিয়ে নিলেন। আর বিজেপি যারা করে মার খেয়ে জেল খেটে যারা বিজেপিকে দাঁড় করালো, তারা এখন পাত্তা পাচ্ছে না। ওই তৃণমূলের লোকগুলোকে এনে আপনারা বিজেপি সাজাচ্ছেন, এবং এই মুখ্যমন্ত্রী স্বয়ং তৃণমূল থেকে এসছে, তাই তার সমস্ত বন্ধুদের নিয়ে আসছে। ওই ফিরাদ হাকিমকেও নিয়ে আসছে, তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খালিলুর রহমানকে, কাউকেই তো বাদ দিল না। তাহলে এটা কেমন হিন্দু রাষ্ট্র হলো?
আর কেমন বিজেপি সরকার হলো যদি তাকে পুরো সাজানো হবে, মাথার মুকুট করা হবে তৃণমূলের সেই চোরগুলোকে নিয়ে, ডাকাতগুলোকে নিয়ে। অতএব এর প্রশ্নর কিন্তু সম্মুখীন হতে হবে মুসলমানদের। একটাই কাজ, লম্ফন না করে নিজের শক্তি অর্জন করা। পশ্চিমবাংলায় মুসলমানরা 40%। রাস্তায় নেমে নাচানাচি না করে নিজেদের দল তৈরি করো, নিজেদের কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি দাঁড় করাও। এই গণতন্ত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছে আপনার শক্তি করার জন্য। পাশাপাশি কংগ্রেস শক্তি বাড়াচ্ছে, সিপিএম বাড়াচ্ছে, আরও দল বাড়াচ্ছে। আপনারা আগামী দিনে কোয়ালিশন করে সরকার করবেন, কিন্তু আপনি যদি চিরজীবন পরের জমিতেই ঘর করেন, আপনি যদি তৃণমূলেই আপনার শ্রম, অর্থ, সময়, জীবন লাগিয়ে দেন, কংগ্রেসে সিপিএমে লাগান, যখন তারা সরকারে আসবে আপনারা কোথাও থাকবেন না। অতএব আপনাকে আপনার সৎ নেতৃত্ব, সিপিএম কি করবে? আমাদের হারমাত বানাবে। তৃণমূল কি করবে? আমাদের গুন্ডা বানাবে। কংগ্রেস কি করবে? আমাদের লেঠেল বানাবে, কিন্তু আমাদের কেউ নেতা বানাবে না। অতএব নেতা হন, টেবিলে বসে একসঙ্গে আলোচনা করবেন। দেশ গড়ায় আপনার যেমন শ্রম আছে, অর্থ আছে, আপনার অবদান আছে, তাহলে নেতৃত্ব কায়েম করেন। দর্শক, এতক্ষণ আপনাদের যে এই ভিডিওগুলি দেখালাম, এই ভিডিও দেখে আপনার কি মনে হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু না কিছু মতামত তো অবশ্যই আপনার মাথার ভিতর ঘুরতেছে, সেই মতামতগুলি কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন এবং আপনাদের প্রত্যেকটি মতামত আমরা পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখলেন যে বিজেপির কিছু কর্মী যাদেরকে টাকা দিয়ে 100-200 করে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছেন এবং রাস্তায় নামানোর পর জেনজিদের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে। এই যে বিজেপির কর্মীগুলো, এগুলি 100-200 টাকা দিলেই রাস্তায় নামে এবং তারা এই 100-200 টাকা এবং টাকার জন্য এবং কিছু খাবারের আশায় তারা এই রাস্তায় নেমেছে এবং শুভেন্দু অধিকারীর পক্ষে কথা বলতেছেন, নরেন্দ্র মোদীর পক্ষে কথা বলতেছেন। যেখানে নরেন্দ্র মোদী নিজেই জেনজির ভয়ে কুচুমুচু হয়ে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এই বাচ্চার, এটা তো ছোট ভাই, এটা তো বাচ্চা ছেলে, এর আসলে কোনো এর গোনায় ধরা দরকার নেই, এর আলোচনায় আনাই দরকার না। যেখানে নরেন্দ্র মোদী ভয়তে মানে শেষ হয়ে যাচ্ছে। ভয় না পেলে কি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতেন? আপনার কি মনে হয়? তাড়াতাড়ি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়েছেন যাতে করে ওনার উপর চাপ না আসে। ছাত্রছাত্রীরা তো বলতেই ছিলেন যে আমরা ডিরেক্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, মানে নরেন্দ্র মোদীর। তো সেই ভয়তেই তো এটা করেছেন উনি, তাড়াতাড়ি পদত্যাগ করিয়েছেন। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।